অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর স্বেচ্ছাচারিতার যেন শেষ নেই ঢাকা ওয়াসায়। প্রতিটি প্রকল্পে সীমাহীন ব্যর্থতা, কাজের নামে টেন্ডারবাজি, আবার টেন্ডার ছাড়াই সিন্ডিকেট সদস্যদের কোটি কোটি টাকার কাজ প্রদান, আবার কাজ ছাড়াই বিল তুলে ভাগ বন্টন করা সহ হাজারো অভিযোগে জর্জরিত সরকারি এই সংস্থাটি। আর ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে শ্রমিক ইউনিয়ন সিবিএর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এত সব অভিযোগের পাহাড় মাথায় নিয়েও ঢাকা ওয়াসা চলছে এমডি ও সিবিএ সিন্ডিকেটে। ভূমিকার লাগাম টেনে চলুন সবাই মিলে অনুসন্ধানের মাঠে নামি। প্রায় 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। 1874 সালে ঢাকায় সর্বপ্রথম পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন ঢাকার নবাব খাজা আব্দুল গনি। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে তৎকালীন পাকিস্তান সরকার 1963 সালে এক অর্ডিন্যান্স জারি করে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় 8 লাখ মানুষের প্রয়োজন মেটাতে গঠন করেছিল ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। বর্তমানে রাজধানীর প্রায় 1.5 কোটি মানুষের জন্য প্রতিদিন 230 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। তবে ঢাকা ওয়াসার উৎপাদন ক্ষমতা 242 কোটি লিটারের মতো। এর 78% তোলা হয় গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ উৎস থেকে, আর মাত্র 22% পানি সরবরাহ করা হয় নদী থেকে। গত কয়েক বছর হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বড় বড় প্রকল্প গ্রহণ করে ঢাকা ওয়াসা নগরীতে পানি সরবরাহ বাড়াতে সক্ষম হলেও এখনও অনেক এলাকায় পানির সংকট রয়েই গেছে। ওয়াসার এমডি তাকসিমে খান বেশ কিছুদিন ধরে রাজধানীতে পানির সংকট নেই বলে প্রচারণা চালালেও টিম খোঁজের অনুসন্ধানে রাজধানীতে এখনও পানির জন্য হাহাকার দেখা গেছে। পানির খুব সংকট এই এলাকায়। মাঝে মধ্যে আমরা যদি ওয়াসাতে যাই পানি কেনার জন্য, তাও আমরা তাদেরকে পাই না। জনসংখ্যার তুলনায় পানি আমরা বলতে গিয়ে পাই না। এইভাবে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা আধা ঘন্টা পানি দেয়, এই এলাকার লোকজন কিভাবে পানি পাবে? মোহাম্মদ শহীদুল ইসলাম প্রথমে ছিলেন ঢাকা ওয়াসার মিটার রিডার, এরপর ইন্সপেক্টর। পোস্টিং ছিল ফকিরাপুর এলাকায়। অবসর নিয়েছেন 2 বছর আগে। বেতন অল্প হলেও কিনেছেন 13টি প্লট, 2টি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আর জমি সব মিলে তার সম্পদের পরিমাণ 100 কোটি টাকারও বেশি। তারই মতো ঢাকা ওয়াসার অধিকাংশ সিবিএ নেতা এমডির সহযোগিতায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অনলাইন, অফলাইন ও সম্প্রচার গণমাধ্যমের শিরোনামে প্রায় প্রতিদিনই উঠে আসে ঢাকা ওয়াসার দুর্নীতি অনিয়মের চিত্র, যেগুলোর অধিকাংশই তথ্যবহুল ও সরেজমিন অনুসন্ধান। তবে এরপরও টনক নড়ে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এবার আসা যাক এসব সিন্ডিকেট প্রসঙ্গে। অনুসন্ধানে জানা যায় ঢাকা ওয়াসার মূল সিন্ডিকেট গড়ে উঠেছে প্রতিষ্ঠানের এমডি ও সিবিএ নেতাদের সমন্বয়ে। সিবিএর প্রয়াত নেতা হাফিজের সহায়তায় পুরো ওয়াসাতে এমডি গড়ে তুলেছেন দুর্নীতির রামরাজত্ব, আর এর মাধ্যমে হাফিজ সহ সিবিএ নেতারা গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সিবিএ সিন্ডিকেটের আরেকজন মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে 2016 সালে অবসর নেন। অবসরের কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে 100 কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ পড়ে। সেই সূত্র ধরে অনুসন্ধানে নামে টিম খোঁজ। অনুসন্ধানে দেখা যায় 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকুরি করলেও শহীদুল নিজের নামের পাশাপাশি স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন। স্পট রাজধানীর নন্দীপাড়া। বহুতল ভবনটির নাম মাফিয়া কটেজ। নিজের স্ত্রী মাফিয়া বেগমের নামে ভবনটির নামকরণ করেন শহীদুল। নন্দীপাড়ার মাফিয়া কটেজের পাশেই রয়েছে শহীদুল ইসলামের প্রায় 10 কাঠার আরেকটি প্লট। সেখানে 3 শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে, সেটি শহীদুল ইসলামের নিজের নামে। মাফিয়া কটেজ থেকে একটু সামনে গেলেই শহীদুলের বাগান বাড়ি, বাসা নম্বর 103, রোড নম্বর 3, দক্ষিণগাঁও, নন্দীপাড়া। এই বাড়িটির নাম 3 কন্যা নীর। বাড়িটির 3 মেয়ে ইয়াসমিন বেগম, বিলকিস আক্তার বিনা ও সিনথিয়া ইসলামের নামে লিখে দেয়া। শহীদুলের কেনা 5 কাঠার আরেকটি প্লট রয়েছে নন্দীপাড়া এলাকার প্রধান সড়কে। সামনে দোকান ও পেছনে 3 শেড বাড়ি বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে।
অনুসন্ধানে দেখা যায় বনশ্রীর আবাসিক এলাকায় প্রায় 4 কাঠার একটি প্লট কিনেছেন ছেলে শামসুল ইসলামের নামে। একসময় প্লটটিতে সুইমিং পুল করে ভাড়া দিলেও বর্তমানে সেটি উঠিয়ে প্লটটি ভরাট করে খালি অবস্থায় রাখা হয়েছে। এর বাইরেও বনশ্রী ও নন্দীপাড়ায় আরও 5টি প্লট আছে শহীদুল ইসলামের। আছে নামে বেনামে ব্যাংক ব্যালেন্স সহ শত কোটি টাকার সম্পদ। কিন্তু কিভাবে গড়লেন সম্পদের পাহাড়, এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি শহীদুল ইসলামের। এসব বিষয় নিয়ে কথা হয় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সাথে। তিনি জানান, সরকারি এ সেবাদানকারী সংস্থাটিতে এলাকা ও ব্যক্তিভিত্তিক বৈষম্যও আছে, আর যারা এসব দুর্নীতিতে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করলেই কেবল প্রতিষ্ঠানটি থেকে নাগরিক সেবা নিশ্চিত হতে পারে বলেও জানান তিনি। ওয়াসার ইন্টারনাল ম্যানেজমেন্ট বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা গভর্নেন্স বা সুশাসনের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচিত বিষয় আছে। এখানে মানে নেতৃত্ব পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের এক ধরনের কর্তৃত্ববাদ, সেটা সম্পর্কে ব্যাপক অভিযোগ রয়েছে। এগুলো দেখার বিষয় আছে। যিনি শীর্ষ পর্যায়ে আছেন তার নিয়োগ বা তার এক্সটেনশন প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ঢাকা ওয়াসায় লাগামহীন দুর্নীতি করেও দাপটের সঙ্গে টিকে থাকার অন্যতম উদাহরণ তাকসিমে খান। নাগরিক সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হয়েও গড়ে তুলেছেন স্বেচ্ছাচারিতার নজির। তার অপকর্মের যেন শেষ নেই। নিজের আধিপত্য কায়েম করতে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের হাত ধরেই করেন সব অনিয়ম দুর্নীতি। এসবের সপক্ষে তথ্য প্রমাণ দিবে টিম খোঁজ। তবে তার আগে প্রথম বিরতির বাধা টপকাতে হবে। তাকসিমে খান ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতি, অনিয়ম, লুটপাট আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি। ওয়াসার বোতলজাত পানি শান্তি বাজার না পাওয়ার পেছনেও তার কারসাজি আছে বলে মনে করা হয়। এখন প্রতি বছর এই খাতে লোকসান গুনতে হচ্ছে কোটি টাকারও বেশি। এছাড়াও নিয়োগ, বদলি, বাণিজ্য, বড় প্রকল্পে লুটপাটের অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকেও। এছাড়া তার নিজের নিয়োগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এত কিছুর পরও তিনি আছেন বহাল তবিয়তে। প্রথম দফায় 2009 সালের 14 অক্টোবর 3 বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিমে খান। ওই সময়ই অভিযোগ উঠেছিল শর্ত ভেঙে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শর্ত অনুযায়ী কোনো অভিজ্ঞতা না থাকায় পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ওয়াসার এমডিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে সতর্কও করে। এরপরও 2012 সালে মেয়াদ শেষে ওয়াসা বোর্ডের 198তম বোর্ড সভায় তাকে ওই পদে পুনর্নিয়োগের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে ওই বছরের 15 অক্টোবর তাকে আবার 1 বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শুরু থেকেই তাকসিমের বিরুদ্ধে উঠতে থাকে স্বেচ্ছাচারী আচরণের নানা অভিযোগ। পাশাপাশি ওয়াসাতে শক্তিশালী সিন্ডিকেট গড়ে নিয়োগ, বাণিজ্য ও বিভিন্ন বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এই অবস্থায় 2013 সালের 1 সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের 210তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয় তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ দেশে ফেরত না আসা পর্যন্ত এমডি তাকসিমে খানের পুনর্নিয়োগ স্থগিত থাকবে। কিন্তু এর 3 দিন আগে অর্থাৎ 28 আগস্ট স্থানীয় সরকার বিভাগের তখনকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সই করে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠান। সেখানে এমডির মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব করেন। পরে ওই বছরের 5 সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রীর স্বাক্ষর ছাড়াই তাকসিমে খানের নিয়োগের চিঠি দেওয়া হয়। ওই দিনই জারি করা হয় প্রজ্ঞাপন। নিয়োগপত্রে বোর্ডের 1 বছর আগের করা 198তম সভার সুপারিশ দ্বিতীয়বারের মতো ব্যবহার করা হয়। অথচ বোর্ড ওই সুপারিশকে তামাদি বলে উল্লেখ করে। এই নিয়ে এক পর্যায়ে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহর সঙ্গেও এমডি তাকসিমে খানের দ্বন্দ্ব তৈরি হয়। এর অংশ হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সময়ে 4 মাস ধরে চেয়ারম্যানের মাসিক সম্মানীয় গাড়ি সুবিধা বন্ধ করে দেয় এমডি। এক পর্যায়ে ওয়াসা এমডি তাকসিমে খানের দুর্দান্ত দাপট ও ওয়াসায় গেলে তাকে হেনস্থা করার অব্যাহত হুমকির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন চেয়ারম্যান। সৈয়দ আশরাফ সাহেব তার বাসায় গেছি, আমাকে দেখে উনি বললেন
যে ভাই এই এমডির বিরুদ্ধে বহু এলিগেশন পত্রপত্রিকা আপনি উঠছে, তাকে কিন্তু আর রাখা যাবে না, আপনি পোস্ট অ্যাডভার্টাইজ করেন। প্রধানমন্ত্রী তো এগুলি জানার কথা না যে এইভাবে ওই ইভেন এলজিআরডি মিনিস্ট্রির যে জয়েন্ট সেক্রেটারি মেম্বার ছিল কিবরিয়া সাহেব, ওনার ওখানেও লেখা ছিল যে তিনি সরকারের কাছে বাইরে, আসলে হি ওয়াজ প্রেজেন্ট ইন হিজ মিটিং অফিস, তাকে বাইপাস করা হয়েছিল। কারণ এইভাবে চলছে, যেটা ওয়াসার মতো এত বড় একটা সংগঠন এইভাবে চলতে পারে না। এবং সরকারের ইমেজ এবং অর্জন এগুলি কিন্তু অনেক কিছু নির্ভর করে ওয়াসার অ্যাকশনের উপরে। চেয়ারম্যানের বিদায়ে আরো বেপরোয়া হয়ে ওঠে এমডি তাকসিমে খান। দেশি বিদেশি অর্থায়নের বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লুটপাটের রাজত্ব কায়েম করেন। এর মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দখল হওয়া খালগুলো স্থায়ীভাবে সংরক্ষণে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনিয়ম, আর 3,508 কোটি 79,15,000 টাকার মুন্সিগঞ্জের যশোল দিয়ে পানি শোধনাগার প্রকল্পে বড় ধরনের দুর্নীতির খবর প্রকাশ পায় গণমাধ্যমে। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা ঢাকঢোল পিটিয়ে গুলশান বনানী লেককে দূষণমুক্ত করার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল, তাতেও ব্যাপক লুটপাটের অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে অভিযোগ যায় দুর্নীতি দমন কমিশন দুদকেও। পরে এসব বিষয় নিয়ে তৎকালীন সময়ে ওয়াসা ভবনে যেয়ে এমডি তাকসিমে খানকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্তকারী দল। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে অভিযোগ, টেন্ডার সংক্রান্তে মড 6-এরও একটা ওই ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু অভিযোগ ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আমার ধারণা মতে যে তাদের প্রশ্নের উত্তর সবকটা আমরা দিতে পেরেছি, আর যেগুলো পারিনি সেগুলো তো বললাম। ঢাকা ওয়াসার এমডির নিয়োগ ও দুর্নীতি নিয়ে কথা বলতে টিম খোঁজ মুখোমুখি হয় ওয়াসার তৎকালীন চেয়ারম্যান ডক্টর গোলাম মোস্তফার। ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনে থাকি। আমি এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি ফাইলটা আটকে রেখেছিলেন। আমি যখন উনি আমাকে ডাকলেন, ডেকে আমার সাথে কথা বললেন এটা নিয়ে, তাদের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের মানুষ কিনা তারা, এটার উপরে আমি নম্বর দিয়েছিলাম। উনি বলেছিলেন যে এইটা দেওয়া যাবে না, এইটা তো আপনি এখন দিচ্ছেন, অন্য সরকার আসতে পারে এটা মানবে না, কাজেই এটা দেওয়া, এইটার উপর প্রশ্ন তুলছেন। এই যে নিয়োগপত্রে ওই জিনিসটাতে নম্বর ছিল বলে উনি প্রশ্ন তুলছেন। উনি আমাকে বলেছিলেন যে আপনি এটাকে কারেকশন করে আবার সাবমিট করেন। ওয়াসায় তিনি এতটাই ক্ষমতাধর যে সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের আদেশ নিষেধেরও তোয়াক্কা করেন না তিনি। তার ভয়ে তটস্থ থাকেন সবাই। এজন্য তার সম্পর্কে কেউ মুখও খুলতে চান না, কারণ মুখ খুললেই তার চাকরি হারানো অথবা সাসপেন্ড হওয়া প্রায় নিশ্চিত। 2017 সালের প্রথম দিকে ঢাকা ওয়াসার 3টি উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডির পদ শূন্য হয়। ওই বছরের 7 জুলাই ওয়াসা বোর্ড 3 জনকে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আবেদনকারীদের মধ্যে ঢাকা ওয়াসার সাবেক ডিএমডি ডক্টর লিয়াকত আলী, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নন্দন কুমার রায় নামের 3 জন পরীক্ষায় উত্তীর্ণ হন। মন্ত্রণালয় তাদের ডিএমডি পদে নিয়োগ দেওয়ার জন্য চিঠিও ইস্যু করে। জানা যায় ওই পরীক্ষায় এমডির পছন্দের 2 জন প্রার্থী উত্তীর্ণ হতে না পারায় ডিএমডি নিয়োগে তিনি আপত্তি দেন। পরে এই নিয়োগ আটকে দিয়ে ওয়াসা বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই একতরফাভাবে আবুল কাশেমকে পরিচালক উপদেষ্টা ও একেএম শহীদুদ্দিনকে পরিচালক কারিগরি হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ সময় তারা গাড়ি জ্বালানি ছাড়াও মাসিক 1,50,000 টাকা করে বেতন পাবেন বলে অফিস আদেশ জারি করা হয়। এরপর থেকেই তারা অফিসিয়ালি ফাইলপত্রে স্বাক্ষর করছেন ও নিয়মিত অফিসও করছেন। আর এমডি বিদেশ গেলেই আবুল কাশেম এমডির দায়িত্ব পালন করছেন। তবে অবৈধ এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে একের পর এক চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। 2018 সালের 9 মে এই নিয়োগের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর একেএম কামরুজ্জামান সেলিম ওয়াসার এমডিকে প্রথম দফা চিঠি দেন। ঢাকা ওয়াসার 2 জন পরিচালক পদে নিয়োগ বাতিলের জন্য কেন অনুশাসন প্রদান করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা সহ বিস্তারিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়। নিয়োগ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন ভাতা প্রদান সহ দাপ্তরিক সকল কার্যক্রম হতে বিরত রাখারও নির্দেশ দেওয়া হয়।
তবে ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত পূরণের পাশাপাশি পরীক্ষায় প্রথম স্থান অর্জন ও মন্ত্রণালয়ের নিয়োগ আদেশ পেয়েও ডিএমডি পদে কেন নিয়োগ পাননি সেই বিষয় নিয়ে টিম খোঁজের সামনে বেশ খোলামেলা কথা বলেন খন্দকার মঞ্জুর মোর্শেদ। আমাদের ওখানে যে এমডি আছেন তাসকিন সাহেব, উনি যে প্রধানমন্ত্রীর কাছে হয়তো ভুল বুঝিয়েছে অথবা তার বিভিন্নভাবে মানে তার পছন্দের লোক ছিল তাদেরকে ঢোকানোর জন্য তারা সেই পায়তারা করে। পরবর্তীতে আমরা যখন এটা বাতিল হয়ে যায় তখন আমরা এটা কোর্টে আমরা কেস করি। কোর্টে দেওয়ার পরে কোর্ট বললো যে না, এটা সুরাহা না, তাদেরকে কেন বাদ দেওয়া হলো? ইচ্ছা করলে তো গভর্নমেন্ট বাদ দিতে পারে না, তাদের নিয়োগ দিল অবৈধভাবে, তারা তো পরীক্ষা দিয়ে আসছে। কাজে তারা যখন আপিল করলো, আপিলেও আমরা বহাল থাকলাম। পরে এ বিষয় নিয়ে কথা হয় ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য ওয়ালিউল্লাহ শিকদারের সাথেও। দুইজন কি ডাইরেক্টর হিসাবে আসেন না উপদেষ্টা হিসাবে আসেন ঠিক আমি জানি না, তবে যে এইভাবেই থাকুক এগুলির বৈধতা যদি না থাকে তাহলে অবশ্যই এগুলি বোর্ড মিটিংয়ে উত্থাপন করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়াসার উৎপাদিত ও বাজারজাত করা বোতলজাত পানির ব্র্যান্ড শান্তি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় 17 কোটি টাকা ব্যয়ে মিরপুরে ওয়াসারে বোতলজাত পানির কারখানা নির্মিত হয়। 2006 সালের 30 জুলাই উদ্বোধনের পর সেপ্টেম্বরে এটি বাজারে আসে, কিন্তু ঢাকা এবং এর আশপাশে মাত্র 9 জন পরিবেশক নিয়োগ করে এই পানি বাজারজাত করা হতো। চাহিদা থাকলেও বাইরের মানুষ দূরে থাক, ঢাকার বাসিন্দাদেরও অনেকে শান্তির নাগাল পেতেন না। এই অবস্থায় 2009 সালের শেষ দিকে প্রকল্পটির দায়িত্ব দেয়া হয় ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী RJM রবিউল কাইজারকে। দায়িত্ব পেয়ে শান্তির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রচারণা চালিয়ে বাড়ানো হয় পরিবেশকের সংখ্যা। এতে ফলাফলও মিলে যায় হাতে হাতে। মাত্র 1 বছরের মাথায় প্রকল্পটিতে প্রথমবারের মতো লাভের মুখ দেখে ঢাকা ওয়াসা। দীর্ঘদিন লোকসানে থাকা প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখিয়ে লোকসানের মুখে পড়তে হয় প্রকৌশলী রবিউলকে। অভিযোগ ওঠে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স AME ইঞ্জিনিয়ার্সের সাথে বনিবনা না হয় সাজানো অভিযোগ দিয়ে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি গল্প শুনুন তার মুখেই। আমি হাইকোর্টে রিট করেছি, হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে এবং বলছে যে আপিলেট কমিটি যে রায় দিয়েছে এটাই ফাইনাল এবং এটাই লফুল, এটাকে কেউ ডিসঅবে করতে পারে না, নোবডি ক্যান ডিসঅবে দিস অর্ডার। তারপরে তারা রায় দিয়েছে 30 দিনের মধ্যে তাকে যা যা এটা করা হয়েছে সব কিছু যেন তাকে দেওয়া হয় এবং অ্যাটেন্ডিং বেনিফিট, আমাকে প্রমোশন সহ দিতে হবে, অ্যাটেন্ডিং বেনিফিট সমস্ত ভাতা দিয়ে সব কিছু তাকে দিতে হবে। তখন আমার বিরুদ্ধে সে দুজকে কেস দিয়ে এই করে আমাকে সে কাস্টডিতে নিয়ে গেছে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে একাধিকবার ওয়াসা ভবনে যেও পাওয়া যায়নি এমডি তাকসিমে খানকে। পরে মোবাইলে যোগাযোগ করলে মন্ত্রণালয়ের মিটিং নিয়ে ব্যস্ত আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন। রোববারের পরে, কারণ আমাদের প্রধানমন্ত্রী আসতেছেন রোববার, এটা নিয়ে আমরা সবাই একটু ব্যস্ত আছি এখন। আমার পুরোটা রোববারে যাবে আর কি, আমি আরো কয়েকদিন আপনাকে না পারবো না, রোববারে আগে পারবো না। অতি সম্প্রতি ওভারটাইমের টাকা কম দেয়া, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ সহ নানা দুর্নীতির অভিযোগ এনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিমে খানের বিরুদ্ধে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা তার পদত্যাগ দাবি করেন। এমনকি একই দিন সাংবাদিকদের দাওয়াত দিয়েও ওয়াসা ভবনে ঢুকতে না দেয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের তোপের মুখে পড়তে হয়েছে ওয়াসার এমডি তাকসিমে খানকে। বৈঠকে এমডির পক্ষে কথা বলতে গিয়ে সংস্থাটির একজন উপসচিবকেও ধমক দেন মন্ত্রী। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীও বলা হয়, অথচ স্বাধীনতার 47 বছর পরও অর্থনৈতিকভাবে মহাগুরুত্বপূর্ণ এই শহরে স্থাপিত হয়নি পয় নিষ্কাশন ব্যবস্থা, যা এই সভ্য যুগে কখনোই কল্পনা করা যায় না। কেন, কাদের ব্যর্থতায় চট্টগ্রামের পয়ঃবর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী ও হালদা নদী, তা দেখাতে আপনাদের নিয়ে যাব বাণিজ্য নগরী চট্টগ্রামে। তবে তার আগে দ্বিতীয় বিরতির বাধা টপকাতে হবে, তার জন্য অপেক্ষা নয়, প্রতীক্ষায় থাকুন। চট্টগ্রাম মহানগরীর মানুষের জন্য সুপেয় পানি এবং সুয়ারেজ ব্যবস্থার দায়িত্বে চট্টগ্রাম ওয়াসা। 1963 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এতদিন শুধুমাত্র এই মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে আসছিল। সুয়ারেজ ব্যবস্থার কোনো চিন্তাই ছিল না সরকারি এই প্রতিষ্ঠানটির। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2018 সালের নভেম্বরে সুয়ারেজ প্রকল্পটির অনুমোদন দেয় একনেক, যার ব্যয় ধরা হয়েছে
4,000 কোটি টাকা। অনুসন্ধানের আদি ও ঐকিক নিয়ম মেনে সব পরিকল্পনা চূড়ান্ত করে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টিম খোঁজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মসৃণ পথ পেরিয়ে ছুটে চলছে টিম খোঁজের যন্ত্রযান। দীর্ঘ যাত্রা পথ পেরিয়ে বন্দরনগরীর কাছাকাছি আসতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। চট্টগ্রাম ওয়াসাকে নিয়ে অনুসন্ধানের অতলে ডুব দেওয়ার আগে এর ইতিহাসটা একটু জানিয়ে দেই আপনাদের। প্রায় 350 বছর আগে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন। সভ্যতার ক্রমবিকাশের ধারাবাহিকতায় এ শহর ক্রমশ বন্দরনগরী হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবিভক্ত ভারতবর্ষে কলকাতা বন্দরের পরপরই এ বন্দর গুরুত্ব লাভ করে। বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পথ ধরে বাড়তে থাকে জনসংখ্যা। শহরের জনসাধারণ শিল্প কারখানার চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনে 1963 সালে 8 নভেম্বর চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা প্রতিষ্ঠা লাভ করে। ওয়াসার উদ্দেশ্যসমূহ বিস্তৃত হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠার 56 বছর পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম সীমাবদ্ধ ছিল শুধুমাত্র সরবরাহে। নগরীতে পর্যাপ্ত পানি সরবরাহের বিষয়টি জানতে টিম খোঁজ প্রথমে হাজির চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 2016 সালে জাইকার অর্থায়নে গড়ে ওঠা শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পে। 150 ml পানি ইনটেক থেকে নিয়ে আসি র ওয়াটার হিসাবে। তারপরে আমাদের প্রিসেডিমেন্টেশন বেসিন হয়ে ক্লারিফায়ার এবং ফিল্টারের মাধ্যমে 14.3 কোটি লিটার পানি আমরা এখানে পরিশোধন করে শহরে আমরা পাঠাচ্ছি। চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহে এত বড় প্রকল্প বাস্তবায়নের পরও এখনও কাটেনি নগরীর পানি সংকট। অনুসন্ধানে বিভিন্ন এলাকায় পানি সংকটের অসংখ্য অভিযোগ পায় টিম খোঁজ। না 24 ঘন্টা পাই না, ওই পানিটা রাত্রে নয়তো সকালে। এই সন্ধ্যায় আসছে, সন্ধ্যায় পাবো, যে সকাল থেকে থাকে না। আজকে সারাদিন আসে নাই। পানি আসলেও গন্ধ না, চাহিদা অনুযায়ী পানি পুরো পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠার পর থেকে উদ্যোগ নেয়ার পরও নগরীতে সুয়ারেজ ব্যবস্থা চালু করতে পারেনি সংস্থাটি। তাই দশকের পর দশক নগরের পয়ঃবর্জ্য বিভিন্ন খাল ও নালার মাধ্যমে সরাসরি কর্ণফুলী ও হালদা নদীতে পড়ে মারাত্মক দূষণের সৃষ্টি করত। চট্টগ্রাম মহানগরীতে প্রায় 60 লাখ মানুষের বসবাস। জনসংখ্যার সাথে বৃদ্ধি পাচ্ছে নগরীর পরিধি, বাড়ছে আবাসিক ভবন, দালান কোঠাও। ওয়াসা মানে ওয়াটার অ্যান্ড সিউরেজ অথরিটি। ওয়া ছিল, সা ছিল না, মানে ওয়াটার ছিল, সা মানে সিউরেজটা ছিল না। এবং সিউরেজ না থাকা চট্টগ্রামের মতো একটা বৃহৎ নগরকে আমি মনে করব আমাদেরকে এতদিন অসভ্য নগরে আমরা পরিণত হয়েছিলাম। চট্টগ্রামে এই মুহূর্তে 70 লক্ষের কাছাকাছি মানুষের বাস, এবং আগামী হয়তো এই প্রকল্পের মেয়াদ যখন শেষ হবে তখন হয়তো এর দ্বিগুণ বেশি জনসংখ্যা হবে। তো এই যে দ্বিগুণ জনসংখ্যার কথা মাথায় রেখে প্রকল্প প্রণয়ন হয়েছে কিনা এটার দিকে একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। অন্যথায় শত শত কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পগুলো সেগুলো দেখা যাচ্ছে মানুষের কোনো কাজে আসছে না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনের সময় চট্টগ্রামে সুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। এই নির্দেশের প্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ পরিকল্পনায় একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়। ওয়াসা সৃষ্টি হয়েছে 1963 সাল। তারপর থেকে সুয়ারেজ নিয়ে কোনো কিছুই করা যায়নি। শুধু চট্টগ্রাম শহরের হালিশহর এলাকাতে 163 একর জায়গা সুয়ারেজ করার জন্য অ্যাকোয়ার করা হয়েছে। আমরা সুয়ারেজের উপর একটা মাস্টার প্ল্যান করি। ওয়ার্ল্ড ব্যাংকে যে প্রকল্পটা করছি ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম মাস্টার প্ল্যান, সুয়ারেজ এবং ড্রেন। সুয়ারেজে চট্টগ্রাম শহরকে আমরা 6টা অঞ্চলে ভাগ করছি, কারণ একসাথে চট্টগ্রাম শহরে সুয়ারেজ করা সম্ভব নয়, বিরাট ব্যাপার। তো এখানে আমরা 6টা অঞ্চলের একটা অঞ্চল নিয়ে আমরা কাজ স্টার্ট করছি। সেটার যে ডিপিপি করছি সেটারও 3,808 কোটি টাকা। পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি আছে, আছে ঘুষের রেওয়াজও। এই কথাটির আপেক্ষিক সত্যতা মেনে নিয়েও বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই চলুন সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, এই আহ্বান রেখে বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212।
এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।